আমরা 1:10 বাসটা পেয়ে যাব। হ্যাঁ রে মা, তাড়াতাড়ি চল, না তো বাসটা মিস করব। কি হলো? কি হয়েছে দাদা? আরে গুলি চালিয়েছে একজন লোক ওই ব্ল্যাক স্যান্ট্রোর ওখানে। আমি পুলিশকে খবর দিচ্ছি। সরো সরো সরো, আপনারা সবাই সরুন। স্যার, মহিলাটা মারা গেছে। আর লোকটা অজ্ঞান হয়ে আছে স্যার, শ্বাস পড়ছে। স্যার আমি ফোন করেছিলাম। কারা এরা আর গুলি কে চালিয়েছে? স্যার জানি না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম তো গুলি করার আওয়াজ শুনলাম। দেখলাম যে ওখান দিয়ে একটা লোক এনাদের দুজনের ওপর গুলি করছিল। দিনের আলোয় ভোপালের এক কোর্টের সামনে প্রকাশ্যে গুলি চলল। হামলা হলো 30-32 বছর বয়সের এক মহিলা আর তার সঙ্গে থাকা একজন বয়স্ক ব্যক্তির উপর। কারা ছিল এরা, আর ওই মহিলাই বা কে ছিল যার মৃত্যু হয়েছিল? ওনার সঙ্গে থাকা ওই বয়স্ক ব্যক্তি কে ছিলেন, আর কেই বা করেছিল ওনাদের উপর গুলি বর্ষণ? স্যার ও গাড়িতে বসে পালানোর চেষ্টা করছিল, আমাদের জমায়েত হতে দেখে ভয় পেয়ে গেছে আর গাড়ি ছেড়ে ওই দিক দিয়ে পালিয়ে গেছে। স্যার, গাড়িতে কোনো পেপার পাইনি, শুধু এই বন্দুকটা পেয়েছি। আরটিও থেকে খোঁজ নাও, ওই গাড়ি কার? স্যার, ওনার বয়স কত ছিল? যুবক, মাঝবয়সী, বয়স্ক? হাইট কত ছিল? দেখতে কেমন ছিল লোকটাকে? স্যার ও 30-35 বছরের ছিল, রোগা পাতলা করে, আর মুখে ওর কিছু ছোট ছোট দাড়ি ছিল। স্যার পুরো এরিয়া খুঁজে দেখেছি, 5টা গুলি সেল পাওয়া গেছে। ও 5টা গুলি চালিয়েছিল? স্যার গুলি গুনিনি স্যার, প্রথম গুলির আওয়াজ শুনেই আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। দেখলাম যে ও প্রথমে ওই মহিলাকে গুলি করেছিল, তারপরে ওই লোকটাকে। ওনাকে চিনতে পারবে যদি আমাদের তোমাকে দরকার পড়ে তো? হ্যাঁ স্যার, চিনে নেব। অঙ্কিত, এনার নাম, নাম্বার, অ্যাড্রেস নিয়ে নাও। ইয়েস স্যার। একটা গুলি পিঠে সোজা গিয়ে শিরদাঁড়ায় লেগেছে, একটা বুকে আর একটা পেটে। অন দ্য স্পট ডেড। এখনো পর্যন্ত এটাই জানতে পারলাম না যে এই মহিলাটা কে। আচ্ছা, ওই লোকটার অবস্থা কি? বিপদ কেটেছে কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। এর বাঁ হাত আর ডান পা থেকে দুটো গুলি বেরিয়েছে, সিভিয়ার ফ্র্যাকচার। ইনি এখনো শকের মধ্যে আছেন, তাই কিছু বলতে পারবেন না। প্রথমে এটা খোঁজ নিতে হবে যে এই দুজন কারা। এর কাপড় আর জিনিসপত্র আমরা যত্ন করে রেখেছি। এর পকেট থেকে একটা পার্সও পাওয়া গেছে।
কৈলাসনাথ শর্মা, গোবিন্দনগর, ভোপাল। এটা দরকার হবে আমাদের। ইয়েস স্যার। স্যার কারের রেজিস্ট্রেশন নাম্বার আরটিওতে পাঠিয়েছি, একটু পরে জানা যাবে যে গাড়িটা কার নামে। ভদ্রলোকের নাম কৈলাসনাথ শর্মা। ওই মহিলাটাকে এখনো জানতে পারিনি। হ্যাঁ কৈলাসনাথ শর্মা এখানেই থাকেন? আগে হ্যাঁ, এটা ওনারই বাড়ি। আমার বাবা হন। উনি দিদির সাথে কোর্টে গেছেন, একটু পরেই চলে আসবেন। কিন্তু স্যার ব্যাপারটা কি? এই কি তোমার দিদি? হ্যাঁ হ্যাঁ, ওই তো আচল দিদি। কিন্তু স্যার হয়েছেটা কি? কেউ তোমার বাবা আর দিদিকে গুলি করেছে। এখন ওরা কোথায় আছে? হাসপাতালে আছে। কৈলাসবাবু এখন বিপদমুক্ত, কিন্তু অজ্ঞান অবস্থায়। কিন্তু আঁচল মারা গেছে। আঁচলের স্বামী কোথায়? দিদি এখন আর ওর সাথে থাকে না। ওরা দুজন 8 মাস আগেই আলাদা হয়ে গেছে। তোমার বাবা এবং দিদি কোর্টে কেন গেছিলেন? আজ কোর্টে শুনানি ছিল। আমাদের আঁচল দিদির স্বামী রোশন ফ্যামিলি কোর্টে কেস দাখিল করেছিল। স্বামীর ফোন নাম্বার? ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচ অফ করা আছে। কোথায় থাকেন এই ভদ্রলোক? ফ্যামিলির সাথে থাকেন না একাই থাকেন? পঞ্চবটিনগরে ওদের নিজেদের বাড়ি, সেখানেই নিজের মা বাবার সাথে থাকে ও। কোনো ফটো আছে ওনার? দিদির কাছে নিশ্চয়ই থাকবে, আমি বাড়ি গিয়ে চেক করে দেখছি। স্যার 1-2 ঘন্টার মধ্যে রোশনের ফোনের লোকেশন জানা যাবে। দুজন আলাদা থাকেন। স্বামী স্ত্রীর নামে কোর্টে কেস করেছেন। নিশ্চয়ই কোর্টের মধ্যে দুজনের মধ্যে কিছু না কিছু হয়েছে। হ্যাঁ, যদি গুলি উনি করে থাকেন তো। বলুন। রোশন দেব। ও আমার ছেলে। স্যার আমি সত্যি জানি না ছেলে কোথায় আছে। ওনার ফোন বন্ধ আছে। আমি আপনাকে বললাম না, ও কোর্টে গিয়েছিল, তারপর আর বাড়ি ফেরেনি। কোর্টের বাইরে রোশনের স্ত্রী আঁচলের খুন করা হয়েছে। তাকে কেউ গুলি করেছে। কি? এটা এটা কি করে হলো? কবে? কে মারলো আঁচলকে? আমাদের সন্দেহ তাকে আপনার ছেলেই খুন করেছে। না না, এটা হতে পারে না। আমার ছেলে এটা করতেই পারে না। ওর স্ত্রীকে খুব ভালোবাসে। আগে তো জানতে পারি আপনার ছেলে কোথায়। আমাদের বিশ্বাস করুন, আমরা জানি না ও কোথায়। কালকে সকালে যখন কোর্টে গেছিল খুব চিন্তিত ছিল, আর তারপর বাড়ি ফেরেনি। স্যার আমি নিজে ওকে অনেকবার ফোন করে দেখেছি, কিন্তু ফোনটা বন্ধ আছে। হ্যাঁ স্যার, এই সেই লোকটা। স্যার আইউটনেস যোগরাজ বলছে যে গুলিটা রোশনই চালিয়েছিল, আর আরটিও থেকে জানা গেছে যে গাড়িটা ওরই। ওর ফোন লোকেশনে কিছু জানতে পারলে? স্যার লাস্ট লোকেশন কোর্টের চত্বরেই দেখাচ্ছে, তারপর থেকে ওর ফোন সুইচ অফ।
এই কথাটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে আঁচল আর তার বাবা কৈলাসনাথের উপর হামলাকারী আর কেউ নয়, বরং আঁচলের স্বামী রোশনই ছিল। এমন কি ঘটেছিল স্বামী স্ত্রীর মধ্যে যে স্বামী স্ত্রীর প্রাণ নিতে উদ্যত হলো? এই অপরাধের ইঙ্গিত কি এতদিনে কেউ বুঝতে পারেনি? আমার ছেলে বিব্রত ছিল, এটা ঠিক, কিন্তু এরকম কাজও করতে পারে না। প্রকাশবাবু, আমাদের কাছে খবর আছে যে আপনার ছেলে তার স্ত্রী ও শ্বশুরকে গুলি করেছে, আর তখন থেকেই ও নিরুদ্দেশ। আইনের থেকে পালিয়েও বাঁচতে পারবে না। আর যদি আপনি ওকে বাঁচানোর চেষ্টা করেন না, তো আপনারও হয়রানি বাড়বে। ভগবানের দিব্যি স্যার, আমি কিচ্ছু জানি না ও কোথায় আছে। এখন আর আমি ওকে কি বাঁচাবো? তখন তো বাঁচাতে পারিনি, যখন সবকিছু ভেঙে যাচ্ছিল। আমার ছেলে অনেক চেষ্টা করেছিল আঁচলকে, মেয়েদের ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেছিল। কিছুই বুঝতে পারছি না ও এটা কেন করলো। কি এমন ঘটেছিল দুজন স্বামী স্ত্রীর মধ্যে? আর এই কোর্টের ব্যাপারটা কি? কি বলবো স্যার, প্রথম মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে, তারপর তার বুদ্ধি নষ্ট হয়ে যায়, কোনটা ঠিক কোনটা ভুল বুঝতেই পারে না। সাজানো সংসার সমস্ত নষ্ট হয়ে যায়। দুজন দুজনকে খুব ভালোবাসতো স্যার। গত 8 বছর আমাদের জীবনটা কত সুখের ছিল। সবকিছু ভালোই চলছিল। আমি একজন রিটায়ার্ড কন্ট্রাক্টর, আমার ছেলের কাপড়ের ব্যবসা ছিল। গত 8 বছর ধরে আমার ঘরে লক্ষ্মীর বাস ছিল, কিন্তু গত বছর ওর ব্যবসায় খুব লোকসান হলো। ব্যাস, সবকিছু গন্ডগোল হয়ে গেল। 8 বছরের সুন্দর সম্পর্ক একটা লোকসানে সব তছনছ হয়ে গেল। লোকসান বাড়লো তো পরিবারটাই ধ্বংস হয়ে গেল। আমার ছেলে যে একজন ভালো স্বামী, ভালো বাবা ছিল, ওর মাথায় শুধু একটা ভূতি চেপে বসেছিল যে ব্যবসাটা আগের মতোই চালাতে হবে। আর যে মানুষটাকে আঁচল 8 বছর ধরে ভালোবাসত, এখন তাকে দেখেই ও হতাশাগ্রস্ত হতো। দেখো বাবা, ব্যবসায় অনেক সময় লোকসান হয়। বাবা, যদি ব্যবসায় ক্ষতির কথা হতো তো সেটা আলাদা ব্যাপার। এখন তো ব্যবসা বন্ধ করে দেওয়ার সময় এসে গেছে। তাহলে বাবা অন্য ব্যবসা শুরু করো। বাবা, খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে এই বিজনেসকে দাঁড় করিয়েছিলাম। এটা কি করে ডুবে যেতে দিই? বাবা, আমি পারবো না, এই সব কিছু নষ্ট হয়ে যেতে দিতে পারি না। রোশন, শেষ হওয়ার মতো আর কি বা আছে? সবকিছু এমনি শেষ হয়ে গেছে, ব্যাস তুমি শুধু দেখতে পাচ্ছ না। তাহলে কি করব? চেষ্টা তো করে যাচ্ছি আবার বিজনেসটাকে দাঁড় করাতে। যদি তুমি আমার সাথে না থাকতে পারো, কম করে এভাবে আমার কাজে বাধা দিও না তো। রোশন, শেষ 6 মাস ধরে তুমি একটা টাকাও সংসারে দাওনি। তুমি কি জানো যে আমি এই সংসারটা কিভাবে চালাচ্ছি? তুমি শুধু এই সময়টাই দেখছো, আর আমরা দুজনে মিলে যে ভালো সময়টা কাটিয়েছিলাম সেটা ভুলে গেলে। তুমিই বলো যে ওই ভালো সময়গুলো নিয়ে আমি কি করব? শেষ 6 মাস ধরে আমি আর আমার সন্তানরা তোমাকে খালি হতাশায় ডুবে যেতে দেখছি। সারাটা দিন তুমি বাড়ির বাইরে থাকো, ভগবানই জানে যে তুমি কি করো। বাস্তবে থেকে মুখ ঘুরিয়ে নিলে তো আর সত্যিটা মিথ্যা হয়ে যাবে না। রোশন, তুমি যদি চাও তাহলে আরেকবার নতুন করে শুরু করতে পারো। কোথাও একটা ছোটখাটো চাকরি করে নাও। আমি তো কিছু বেশি চাইছি না তোমার থেকে। সবকিছু আগের মতোই ভালো হয়ে যাবে আবার। আমার বিজনেসটা একটু ডুবে গেল বলে তুমি তো আমাকে সব ব্যাপারেই অক্ষম মনে করছো। রোশন, ভালো এটাই হবে যে তুমি বাস্তবটাকে মেনে নাও। তুমি মুখ ঘুরিয়ে থাকতে পারো না এই অবস্থায়। সময় থাকতে থাকতে তোমাকে সবটা ঠিক করতে হবে। আর যদি এই অবস্থা থেকে বেরোতে চাও তাহলে সময়ের মধ্যেই বেরোতে হবে, কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না। নিজের ব্যবসা তো শেষ করেই ফেলেছ, এবার আমাদেরকেও হারিয়ে ফেলো। ছেলে তো আমার ব্যবসাটাকে লাইনে ফেরাবার চেষ্টায় মেতে উঠেছিল। ও দেখতেই পাচ্ছিল না
যে ওদের দুজনের সম্পর্কটা নষ্ট হয়ে যাচ্ছে। আঁচলের এটা সহ্য হচ্ছিল না, তাই বাচ্চাদের নিয়ে একদিন বাড়ি ছেড়ে চলে গেল। বৌমা, এরকমটা করো না, এসব ঠিক নয়। এতে তো অবস্থা আরো খারাপ হবে। অনেক হয়েছে, আমি চুপচাপ থেকে অনেক সহ্য করেছি, আর এখন আমি রোশনের সঙ্গে থাকার কোনো মানেই খুঁজে পাই না। আর যা কিছু চলছে তাতে আমার আর আমার সন্তানের অনেক ক্ষতি হচ্ছে। আমরা একসঙ্গে বসে কথা বলতে পারি, ছেলেকে আমি বোঝাবো। বাবা, শেষ 6 মাস ধরে তো এইসবই হচ্ছে, তাতে কি রোশনের কিচ্ছু যায় এসেছে? মা, আর একবার অন্তত চেষ্টা করো। বাবা, আপনি যদি করতে চান তো করতে পারেন, কিন্তু আমি আমার আর আমার সন্তানদের জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। বৌমা, ও আমার সাথে এরকম কি করে করতে পারে? বাচ্চারা কি শুধু ওর, আমার কেউ নয়? আঁচল কোথায় সোনু? বাচ্চাদের নিয়ে বাইরে গেছে। কোথায় গেছে ও? কখন থেকে ফোন করছি, ধরছে না। তোমাকে কিছু জানাতে বারণ করেছে। বারণ করেছে? ও হলো আমার স্ত্রী, আর ওই বাচ্চারা আমারও বাচ্চা। সরি জামাইবাবু, দিদি তোমার সাথে দেখা করতে চায় না। বাবা জীবন, তুমি আমার মেয়েটাকে শুধু শুধুই বিরক্ত করছো, এবার ওকে ছেড়ে দাও। বাবা, আমি তো সবকিছুই হারিয়ে ফেলেছি, শুধু একমাত্র পরিবারই রয়েছে আমার কাছে, আর আপনি বলছেন সেটাও ছেড়ে দেব? বাবা জীবন, কেউ সবকিছু এমনি হারায় না। আর তুমি বাঁচানোর চেষ্টাটা কোথায় করলে? সংসারটা ডুবতে দেখে তুমি মুখ ঘুরিয়ে বসে রইলে। কি করতো আমার মেয়েটা? দেখো, ও ঠিক করে নিয়েছে যে কি করবে। ও তোমার সংসারে যেতে চায় না। একবার আপনি ওর সঙ্গে আমার দেখা করার সুযোগ করে দিন, আমি ওর সঙ্গে দেখা করতে চাই, ওকে বোঝাতে চাই। ও এভাবে কি করে আমাকে ছেড়ে চলে যেতে পারে? আপনি দেখা করতে দিন, আমরা দুজনে একসঙ্গে খুব ভালো দিন কাটিয়েছি। তুমি শেষ করে ফেলেছো বাবা জীবন। আঁচল, আঁচল আমার কথা শোনো। আঁচল, আমি বলছি তুমি বাড়ি ফিরে চলো। আঁচল, আমি সবকিছু ঠিক করে দেব। আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকেই চাই। তোমাকে ছাড়া আর বাচ্চাদের ছাড়া আমি থাকতে পারবো না। আঁচল, আমার কথা শোনো, তুমি আমাকে ছেড়ে এভাবে যেতে পারো না। কেন যেতে পারি না রোশন? কি করব আমি তোমার সঙ্গে থেকে? তোমার যা শেষ করার ছিল সেটা তুমি করেই ফেলেছো। আমি আমার আর আমার সন্তানদের ভবিষ্যৎ ঠিক করছি। আমি তোমার কাছে হাত জোড় করছি, চলে যাও এখান থেকে। আঁচল, স্যার, যে রিভলভারটা রোশন ইউজ করেছিল সেটা প্রকাশবাবুর নামে রেজিস্টার্ড। প্রকাশবাবু, আমার এটা কেন মনে হচ্ছে যে আপনি জানতেন যে আপনার ছেলে আজকে তার স্ত্রীকে খুন করবে? আপনার পিস্তল ওর কাছে ছিল, কোর্টে যাওয়ার সময় ওর সাথে নিয়ে গিয়েছিল, পিস্তল ওর গাড়িতে ছিল, এই প্ল্যান করে যে কোর্ট থেকে যখন ওর বউ বেরোবে তখন ও গুলি করে মেরে ফেলবে। আমার পিস্তলটা তো নেই এখানে। স্যার, বিশ্বাস করুন স্যার, আমি সত্যিই জানতাম না ও এটা কবে নিয়ে নিয়েছে। সকাল থেকে খুব বিচলিত ছিল, কোর্ট যাওয়ার জন্য বেরিয়েছিল, কিন্তু এমনটা তো ভাবিনি যে ওই সব করবে। দেখো বাবা, লড়াই ঝগড়া করে আঁচল আর বাচ্চাদের ফিরিয়ে আনার চেষ্টা করো না, এতে কিচ্ছু উপকার হবে না। লড়তে হলে সময়ের সঙ্গে লড়ো, নিজের জীবনটাকে গড়ে তোলো।
সবকিছু লাইনে ফিরে এলে বউ বাচ্চারাও নিজে থেকেই বাড়ি ফিরে আসবে। বাবা, আঁচল আমার সঙ্গে এরকম করতে পারে না। আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমার ছেলে স্ত্রীকে মেরে ফেলেছে, নিজের বাচ্চার মায়ের প্রাণ নিয়ে নিয়েছে। হ্যালো স্যার। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। কৈলাসনাথের জ্ঞান ফিরেছে, ডক্টর বলছে উনি কথা বলতে পারবেন। ওই দিন সকালে আমরা কোর্টে গিয়েছিলাম। জামাই আমাদের অনেকটা আগেই কোর্টে এসেছিল। এমনটা যে হয় ভাবতে পারিনি সেটা। 2013-র 23শে জুন ফ্যামিলি কোর্টে রোশন আর আঁচলের মধ্যে মীমাংসা হওয়ার কথা ছিল। রোশন এই কেস সেকশন 9-এর দাম্পত্য অধিকারের দাবি অর্থাৎ রেস্টিটিউশন অফ কনজুগাল রাইটে দায়ের করেছিল। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো একজন সংসার ছেড়ে চলে যায় আর দ্বিতীয় জন তার এই সিদ্ধান্তকে মানতে নারাজ, তখন সেই সমস্যার মীমাংসার জন্য কোর্ট দুপক্ষেরই কথা শোনে। যে পক্ষ দাম্পত্য থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে তাকে সেই সিদ্ধান্ত নেওয়ার কারণ কোর্টকে জানাতে হয়, আর তার ভিত্তিতেই কোর্ট দ্বিতীয় পক্ষের অধিকারের উপর সিদ্ধান্ত নেয়। সেই দিন কোর্টে এমনটাই হওয়ার কথা ছিল। ম্যাডাম, আঁচল আমার স্ত্রী, আমার 2 মেয়ে রাশিয়ার অঞ্জলির মা, যে হঠাৎ করে আমাকে ছেড়ে চলে গেছে। ম্যাডাম, আমাদের বিয়ে হয়েছে 8 বছর হয়ে গেল। এই 8 বছরে আমরা একে অন্যের সঙ্গে খুব ভালো সময় কাটিয়েছি। ম্যাডাম, আমি কখনোই আমার স্ত্রী বা আমার বাচ্চাদের ওপর হাত তুলিনি বা কখনো ওদের ওপর কোনো জোর করিনি। আমি মানছি যে এখন আমি বিজনেসে অনেক লস করে ফেলেছি। আমি খুব চেষ্টা করছি, গত 1 বছর ধরে খুব চেষ্টা করছি যেন আমার বিজনেস যেরকম ছিল ঠিক সেরকম হয়ে যায়। ওর আর আমার সম্পর্ক ঠিক আগের মতোই ভালো করে দিতে চাই, কিন্তু আমার স্ত্রী আমার এই অবস্থাটা বুঝতেই চাইছে না। ম্যাডাম, আমি আমার স্ত্রী আর আমার বাচ্চাদের ফিরে পেতে চাই। ম্যাডাম, ফিরে পেতে চাই। মিসেস আঁচল, আপনি আপনার স্বামীর কাছে কেন ফিরে যেতে চাইছেন না? ম্যাডাম, গত 1 বছর ধরে আমি আমার স্বামীর সঙ্গে থেকে শুধুমাত্র সমস্যারই সম্মুখীন হয়েছি। কথাটা খারাপ সময় সঙ্গ ছেড়ে দেওয়া বা সঙ্গে থাকার কথা নয়। কথাটা হলো খারাপ সময়কে যেভাবেই হোক ভালো করার চেষ্টা করা। কিন্তু আমার স্বামী, ওর মাথায় শুধুই চলে ওর খারাপ বিজনেসটাকে আবার টেনে তোলার চেষ্টা। সেরকমই বিজনেস যাতে কোনো আশাই নেই, যার থেকে কোনো রোজগারই হয় না। এবার আপনি বলুন যে এরকম অবস্থায় আমি কি করে আমার সন্তানদের বড় করব? সমস্ত দিন আমার স্বামী বাইরে থাকেন ওই বিজনেসটাকে খাড়া করার মিথ্যে চেষ্টায়। আমি ওকে বহুবার বলেছি যে অন্য কিছু করো, অন্য বিজনেস করো বা কোনো ছোটখাটো চাকরি করো, কিন্তু ও আমার কোনোদিন কোনো কথা শোনেনি। ম্যাডাম, আমি 6 মাস আগেই শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি, কিন্তু এই 6 মাসে ও শুধুমাত্র আমাকে বিরক্ত করেছে ওই বাড়িতে ফেরত যাওয়ার জন্য। না কোনো নতুন বিজনেস করেছে, না কোনো নতুন চাকরি জোগাড় করার চেষ্টা করেছে। ওর কাছে নিজের সন্তান বা নিজের পরিবারকে চালানোর মতো কোনো সামর্থ্য নেই। আমার নিজের আর আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা আছে ম্যাম। আমি মানছি যে ও কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, না কখনো কিছু জোর করেছে, কিন্তু তার মানে তো এই নয় যে আমি চুপচাপ সহ্য করব যে কবে ও এটা ঘটাবে আমার সাথে, তারপর কি আমি কোনো স্টেপ নেব। আর এরকম হওয়ার যথেষ্ট সম্ভাবনা ছিল, কারণ ওর মধ্যে কোনো ইচ্ছেই নেই জীবনে কিছু করার বা অর্থনৈতিক সামর্থ্য বাড়ানোর। শুধু পুরনো দিনগুলো নিয়ে আটকে থাকে। ম্যাম, সত্যি বলতে কি 6 মাস আগেও আমি আমার আর আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্ত ছিলাম না, আর না এখন নিশ্চিন্ত হয়েছি। আমি আমার স্বামীর বাড়িতে ফিরে যেতে চাই না। আমার ভালো সময় তো আমার কোনো সিদ্ধান্তের ওপর কোনো প্রশ্ন করনি। আজ একটু সময় কি খারাপ হয়ে গেল? তুমি আমার সব ছোট ছোট জিনিস নিয়ে প্রশ্ন তুলছো। কি হয়েছে আজকে আমি অসফল তো? আগামী দিনে কি আমি সফল হতে পারবো না? আমি ভেবেছিলাম তুমি এই দুর্দিনে আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে,
কিন্তু তা না করে তুমি তো উল্টোটা করছো। তুমি আমার থেকে আমার বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিচ্ছ, আমার বাচ্চাদের কেড়ে নিচ্ছ। আর এই লোকটা আর এর ছেলে আমাদের সম্পর্কটা ঠিক করে দেওয়ার বদলে সেটা আরো ভেঙে দিচ্ছে, আমাদের দুজনকে একে অপরের থেকে আলাদা করে দিচ্ছে, আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে। ম্যাডাম, আমি আমার ফ্যামিলি ফিরে পেতে চাই, ম্যাডাম, যা কিছু হয়ে যাক। মিস্টার রোশন, কাম ডাউন প্লিজ। না ম্যাডাম, আমি আর আপনার কোনো রায় মেনে নেব না, আমি আমার ফ্যামিলি মিস্টার চাই। রোশন, আপনি যদি এইভাবে জোর গলায় আমার সাথে কথা বলেন তাহলে আমি বাধ্য হব আপনাকে বার করে দিতে। এই আদালত এই কেসের শুনানি 24শে জুন করবে। আর আঁচল, আপনাকে আপনার স্বামীর কাছে ফিরে না যাওয়ার কারণ লিখিত দিতে হবে। থ্যাংক ইউ ম্যাম। আঁচল আর আমি কোর্টরুম থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম। একদম বুঝতে পারিনি যে জামাই আমাদের ফলো করছে। স্যার, ওর ফোন এখনো বন্ধ আছে। সিং, ওর বাড়ির বাইরে নজরদারি বাড়িয়ে দাও, আর ওর বাবার ফোনটাও ট্র্যাক করো যাতে অন্য ফোন থেকে ফোন করলেও আমরা জানতে পারি। আর আমাদের সমস্ত খোঁজড়কে ওর ফটোটা দিয়ে দাও। ওর নিজের স্ত্রীকে খুন করে পালিয়েছে, যাকে ও বাড়িতে ফিরিয়ে আনতে চাইছিল। আমরাও দেখবো কতক্ষণ লুকিয়ে থাকে। আচ্ছা অঞ্জলি, রাশি, কিছু খেয়ে নাও তোমরা। আমি মায়ের কাছে যাব। মাম্মা, হ্যাঁ বল ভাই। হ্যাঁ বল यार, কোথায় তুই? কে বলছেন? আপনি কে বলছেন? আমি কনস্টেবল খুরানা বলছি, থানা থেকে। হ্যাঁ স্যার, বলুন কি ব্যাপার? এটা তো আমার বন্ধুর নাম্বার, তাই না? আমরা তোমার নাম্বারটাই সেলফোনটা থেকে পেয়েছি। এতে অন্য কোনো নাম্বার সেভ না থাকলেও শেষ ফোনটা তোমার কাছে গিয়েছিল 21শে জুন। আগে হ্যাঁ, এটা আমার বন্ধু রোশন দেবের নাম্বার। কিন্তু কি হয়েছে? সরো সরো সরো, আপনারা সবাই সরুন। আমরা প্রায় 9:30টার সময় ফোনটা পেয়েছিলাম। একজন লোক ওখান দিয়ে যাচ্ছিল, সেই ফোনটা করে। আগে হ্যাঁ স্যার, ওই রোশন। আমি কাল থেকে ওকে ফোন করার চেষ্টা করছিলাম, কিন্তু ওর ফোনটাই বন্ধ ছিল। ও নিজের স্ত্রীকে খুন করেছে। আমায় কাল পুলিশ ফোন করেছিল। ও 21শে জুন আমার সাথে ফোনে কথা বলেছিল। বেশ চিন্তিত ছিল ও। আরও স্ত্রী বাচ্চাদের সাথে নিয়ে ওকে ছেড়ে চলে গেছিল। বন্ধু ছিল আমার। অনেক বুঝিয়েছি, অন্য কোনো কাজ করে নে, ব্যাস এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল কর। তুই পরে ডুবে যাওয়া বিজনেসকে সামলাস। কিন্তু ও শুনলে তবে না। আর তারপর যখন ও স্ত্রী বাচ্চাদের সাথে নিয়ে ওকে ছেড়ে চলে গেল, তারপর ও সম্পূর্ণ একা হয়ে গেল। খুব ভালোবাসতো নিজের স্ত্রীকে, বাচ্চাদেরও খুব ভালোবাসতো।
স্যার আমরা এফআইআর নোট করে নিয়েছি। আইপিসি 302 ধারা অনুযায়ী আঁচলের হত্যা আর আইপিসি 307 ধারা অনুযায়ী আঁচলের বাবাকে হত্যার চেষ্টা। আর এতে অপরাধী হলো রোশন। আর জাহাঙ্গীরাবাদ থানার আত্মহত্যার কেসে পীড়িত এই রোশন। ইনভেস্টিগেশনের রিপোর্ট ফাইল করো, কোর্টে পাঠাতে হবে। রোশন তার স্ত্রীকে খুন করে নিজেও আত্মহত্যা করেছিল। সে তার স্ত্রী আর বাচ্চাদের থেকে আলাদা হওয়ার কষ্ট সহ্য করতে পারেনি। আঁচল রোশনের কাছে ততদিন ফিরে যেতে চায়নি যতদিন না সে তার বরবাদ হয়ে যাওয়া ব্যবসাকে পুনরায় দাঁড় করানোর চেষ্টা থেকে বেরিয়ে এসে নতুন চাকরির চেষ্টা করছে। আর রোশন না সে হতাশা থেকে বেরিয়ে আসতে রাজি ছিল আর না এটা মানতে যে ব্যবসা পুনরায় দাঁড় করানো সম্ভব নয়। শেষ পর্যন্ত যারা সবকিছু হারিয়েছিল তারা হলো তাদের নিষ্পাপ দুটি সন্তান। তারা তাদের বাবা মা দুজনকেই হারিয়েছিল। কে ঠিক করবে কে ঠিক ছিল আর কে ভুল, বরং এই বিচার করাটাই ভুল হবে। এটা তো এমন একটা লড়াই ছিল যাতে সবার শুধু হারই হয়েছে। অনেক সময় পরিস্থিতি আমাদের হার মেনে নিতে বাধ্য করে। এরকম অবস্থায় যদি লড়াই করে সামনে এগোনো যায় তবে সমস্যা জয় করা যায়। আর পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা যদি নিজের মধ্যে না থাকে তাহলে কারো কাছে সাহায্য চাওয়াই বুদ্ধিমানের কাজ। আঁচল আর রোশনের যত সমস্যা ছিল তা কি অন্যভাবে সমাধান করা যেত না? যদি তারা কোনো কাউন্সিলরের সাহায্য নিত, তাহলে অন্য কারোর সাথে নিজেদের সমস্যা নিয়ে আলোচনা করত, তাহলে যদি কেউ তাদের বোঝাতে পারত যে তাদের সন্তানদের তাদের কতটা প্রয়োজন। দূর থেকে দেখলে হয়তো অন্যের সমস্যাকে খুব সামান্য মনে হয়, কিন্তু সমস্যার পাহাড় যখন কারো উপরে ভেঙে পড়ে তখন এটা বলা খুবই মুশকিল যে জীবন কোন দিকে যাবে আর কোন সমস্যা কার কাছে মুশকিল হয়ে পড়বে। এরকম অবস্থায় বুদ্ধিমত্তার সঙ্গে ঠান্ডা মাথায় পরিস্থিতির মোকাবিলা ভীষণ প্রয়োজন। একটা সম্পর্কের মর্মান্তিক পরিণতি, তাও যেখানে দুজনের মধ্যেই ভালোবাসা অটুট। আঁচল চেয়েছিল যাতে রোশন নিজেকে বদলায়, নতুন কোনো কাজ করে, আর রোশনের জেদ ছিল আঁচল যেন বাড়িতে ফিরে আসে। দুজনের মধ্যে কোনো রকম অ্যাডজাস্টমেন্টই ছিল না। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরো একটা নতুন কেস।